সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমি সাহাত আমিন অনেক স্বাগতম জানাই তোমাদের টেকনিক ইজি এডুকেশনে। চলে আসলাম তোমাদের সামনে 11 অধ্যায়ের ঢাকা বোর্ড 2025 সালে আসা সৃজনশীল কোশ্চেনের সমাধান নিয়ে। যেখানে প্রথমে এখানে বলা হচ্ছে, দেখো যে 1 নম্বর, এটা হচ্ছে তোমার 1 নম্বরে একটা সমীকরণ দেওয়া আছে, 2 নম্বরে অপর একটা সমীকরণ দেওয়া আছে। এই দুইটাই হচ্ছে সরলরেখার সমীকরণ। ওকে, এখন আমাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে যে ক নম্বরে বলছে আমাদের মূল বিন্দু হতে, সূর্যের সাপেক্ষ কিন্তু আমরা উদ্দীপকটা জাস্ট একটু পড়ে ফেললাম। এখন আমরা সরাসরি কিন্তু কোশ্চেনটা পড়তেছি। তো বলছে এখানে মূল বিন্দু হতে, মূল বিন্দু মানে 0,0, মূল বিন্দুতে এক্স অক্ষের মানও 0, ওয়াই অক্ষের মানও 0। তো 0,0 হতে তোমার হচ্ছে এই যে 6, কে বিন্দুর যে দূরত্ব, ও এই 0,0 হতেই -6,6 বিন্দুর দূরত্বটি সমদূরবর্তী। এখানে কিন্তু আমাকে এই ব্যাপারটা বুঝতে হবে। ওকে, যে এখানে কিন্তু অনেকে আমরা ভাবি যে মূল বিন্দু হতে মনে হয় এই দূরত্বটা, তারপরে মনে হয় এটা থেকেই আসলে এই দূরত্ব সমান। এটা কিন্তু মোটেও না। ঠিক আছে, এখানে বলছে মূল বিন্দু হতে এত এবং, ও না বলে যদি এবং বল তাহলে ব্যাপারটা একটু ভালো বোঝাতো। ও আর এবং কিন্তু একই কথা, কিন্তু এবং তো একটু বেশি ফর্মাল লাগে। তাহলে সেক্ষেত্রে হচ্ছে কি, এই যে মূল বিন্দু 0,0 এই বিন্দু হতে 6, বিন্দুর দূরত্ব যা, আবার তোমার এই মূল বিন্দু হতেই তোমার হচ্ছে এই দেখো -6,6 বিন্দুর দূরত্ব সমদূরবর্তী, মানে হচ্ছে দূরত্বটা সমান। তো এখানে কিন্তু এই কোশ্চেনের এই প্যাচটা কিন্তু তোমরা একটু ভালোভাবে বুঝে নিও। ওকে, তাহলে সেক্ষেত্রে কিন্তু সমাধান করাটা তোমাদের জন্য ইজি হয়ে যাবে। তাহলে যেহেতু আমাদের বলছে দুইটা বিন্দুর মধ্যবর্তী দূরত্ব সমান, তাহলে দুইটা বিন্দুর মধ্যবর্তী দূরত্ব কীভাবে বের করে আমরা জানি, সূত্র জানি। সূত্রটা হচ্ছে কি বলতো, এই যে এখানে দেখো, এই ধরো তোমার হচ্ছে দুইটা বিন্দু, যদি একটা বিন্দু হয় যদি x1 y1 আর একটা বিন্দু যদি হয় x2 y2, তাহলে সেক্ষেত্রে সূত্র আমাদের হয় হচ্ছে এই দেখো x2 - x1 হোল স্কোয়ার। তার মানে x এর পার্থক্যটাকে বর্গ করতে হবে প্লাস y এর পার্থক্যটাকে বর্গ করতে হবে। হ্যাঁ, x2 - x1 হোল স্কোয়ার প্লাস y2 - y1 হোল স্কোয়ার। ওকে, তাহলে x এর পার্থক্য তারপরে হচ্ছে বর্গ করব প্লাস ওয়াই এর পার্থক্যটাকে বর্গ করব। বর্গ করে কি বলতো, পুরা এই যে বড় একটা রুট। ঠিক আছে, বড় একটা রুট। এই সূত্রটা অ্যাপ্লাই করে কিন্তু আমরা এখানে দেখো এক এক করে দূরত্বগুলো বের করে ফেলছি। এই যে দেখো তোমার হচ্ছে প্রথমে ধরো মূল বিন্দুটা আমরা হচ্ছে ও ধরে নিলাম। হ্যাঁ, ও কেন নর্মালি আমরা ওই ধরে নেই, তো ও ধরে নেওয়ার আসলে কারণটা হচ্ছে, সেটা হচ্ছে দেখো ও ফর অরিজিন। ওকে, অরিজিনই হচ্ছে কি মূল বিন্দু, মানে উৎপত্তি স্থল, বিন্দুগুলোর উৎপত্তি স্থল। ওকে, তাহলে সেক্ষেত্রে এটা হচ্ছে কত বলতো, তোমার হচ্ছে ও ও মূল বিন্দু, ও হচ্ছে মূল বিন্দু। আচ্ছা, মূল বিন্দু এখানে আবার কেন দিব, এখানে দেওয়ার দরকার নাই, এখানে জাস্ট ও লিখলেই হচ্ছে ও 0,0। ঠিক আছে, 0,0। ওকে, আর হচ্ছে আমাদের এই বিন্দুটা কি দেওয়া ছিল বলতো, এই বিন্দু দেওয়া ছিল আমাদের 6, k। তাহলে সেক্ষেত্রে আমরা যদি এখান থেকে একটু চিন্তা করে দেখি, এটা হচ্ছে আমার x1, এটা আমি ধরি y1, এটা হচ্ছে x2, এটা হচ্ছে y2। তাহলে সেক্ষেত্রে আমার হচ্ছে ব্যাপারটা কি দাঁড়াচ্ছে, দেখো y2 - y1, আর আরেকটা কি আসতেছে বলো তো, x2 - x1। তো x2 - x1টা তো আগে হবে, তাই না? তাহলে সেক্ষেত্রে দেখো x এর পার্থক্য x2 - x1, 6 - 0, y2 - y1, k - 0 করলে দেখো হচ্ছে আমাদের কিন্তু এই মানটা আসছে। ঠিক আছে, এটা আমরা কিন্তু পারবো। 6কে বর্গ করলে তোমার হচ্ছে 36, আর হচ্ছে কে এর মাথার উপর বর্গ, তার মানে হবে কি শুধু কে স্কোয়ার। আর 0 থেকে 2টা বিয়োগ হলে তো মান একই থাকে, এটা আমরা জানি অলরেডি। তারপরে আবার একটা বিষয় ঘটছে, সেটা হচ্ছে কি বলতো, যে আমাদের অপর আরেকটা বিন্দু দেওয়া ছিল কিন্তু। ঠিক আছে, সেই বিন্দুটা কি ছিল বলতো, তোমার হচ্ছে ও বি। আচ্ছা, ও বিটা একটু আবার নতুন করে লিখি। এখানে হচ্ছে এটা ছিল ও এ, আর এখানে লিখবো হচ্ছে ধরো ও বি। ও হচ্ছে 0,0, আর হচ্ছে আমার বিটা হবে হচ্ছে -6,6, তাই তো, -6,6 ছিল। তাহলে সেই ক্ষেত্রে এখন দেখো এটাকে আমি আবার একটু ধরে নিতে পারি, এটা হচ্ছে আমার x1 y1। এটা তোমরা চাইলে উপরে লিখেও নিতে পারো, আবার হচ্ছে কেউ যদি চাও যে না পেন্সিল দিয়ে একটু লিখে মুছে দিবে, তাও সেটাও করতে পারো, আবার নাও লিখতে পারো। ঠিক আছে, তোমাদের কাছে যেটা সুবিধা তোমরা সেটাই করবে। যদি এখানে উপরে একটু লিখে নিলে বেটার কি, যে তোমরা একবারে মানগুলো দেখো সরাসরি বসাই দিতে পারতেছো। তাহলে দেখো y2 - y1 হচ্ছে যে 6 - 0, আর x2 - x1 কি হবে -6 - 0। তাহলে অবশ্যই x এর মানটা আগে। তাহলে কি, এই যে দেখো x2 - x1 -6, তারপর -0, তারপরে হবে কি y2 - y1, তাহলে 6 + 6 - 0। তাহলে সেক্ষেত্রে এখানে দেখো তোমার হচ্ছে -6 থেকে -0 চলে গেলে এখানে -6ই হবে। আর -6 এর বর্গ
তোমার হচ্ছে কত হবে, তো -6 আর হচ্ছে তোমার এখানে -0, তার মানে আমরা জানি যে এখানে হবে কি বলতো, যে তোমার হচ্ছে মাইনাস মানে 0 বাদ হওয়া মানে আসলে কিছুই না, তার মানে এটা যেটা -6 এটা এইভাবেই থাকবে। তো দেখো -6 স্কোয়ার, ওকে, তাহলে -6 মানে যে কোনো ঋণাত্মক সংখ্যাকে যদি আমরা কোনো জোর সংখ্যাকে পাওয়ার হিসেবে আনি, তাহলে সেই ক্ষেত্রে এটা কিন্তু অবশ্যই তার মাইনাস, মানে তার ঋণাত্মকতা কিন্তু আত্মপ্রকাশ পাবে না, মাইনাসটা কী হবে বলতো, প্লাস হয়ে যাবে। ওকে, কী হবে, প্লাস, তাহলে 6 × 36, তাহলে সেই জন্য কিন্তু এখানে দেখো +36 হয়েছে। তারপরে এখানেও তোমার হচ্ছে +36, কারণ 6 থেকে 0 গেলে 6, আর 6কে বর্গ করলে কত হয়, 36। ওকে, এখন কথা হচ্ছে ভাই যে 6√2 এটা কীভাবে আসলো, এটা একটু আমাকে একটু বোঝাই বলেন। আচ্ছা, অবশ্যই এটা একটু বোঝাই বলার মতন কথা, সেটা হচ্ছে একটু লক্ষ্য করে দেখো, তোমার এই যে 36 আর 36 এটা যদি আমরা হচ্ছে যোগ করি, তাহলে সেক্ষেত্রে কত হয় জানি, তোমার হচ্ছে হয় কিন্তু 72, ঠিক আছে, কত হবে বলো তো, তোমার হচ্ছে 72 হবে। ওকে, তাহলে হচ্ছে √78, এই যে এত একক, তাহলে এই যে 78 বলতেছি 72, ওকে, √72। তো সেক্ষেত্রে আমাকে কিন্তু এটা বোঝা লাগবে ভাইয়া, যে এই যে 72 কিন্তু একটা পূর্ণবর্গ সংখ্যা না, 72 কি না, একটা পূর্ণবর্গ সংখ্যা না। এখন কথা হচ্ছে ভাই, পূর্ণবর্গ সংখ্যা আবার কি জিনিস, পূর্ণবর্গ সংখ্যা হচ্ছে যে সকল সংখ্যা অপর আরেকটা সংখ্যার বর্গ, যে সকল সংখ্যা অপর আরেকটি সংখ্যার বর্গ। তার মানে হচ্ছে কি বলতো, যেমন 9 একটা পূর্ণবর্গ সংখ্যা, কিভাবে, অপর একটা সংখ্যা যেটা হচ্ছে 3, এটাকে বর্গ করলে এই যে 9 পাওয়া যায়। কিন্তু 3 নিজেই কিন্তু এটা পূর্ণবর্গ সংখ্যা না, কারণ কোনো সংখ্যাকে বর্গ করে 3 পাওয়া যায় না। আবার তোমার হচ্ছে হতে পারে, এই যে দেখো এখানে এমন হতে পারে 36, ওকে, 36ও কিন্তু একটা পূর্ণবর্গ সংখ্যা। বলছে ভাই কীভাবে 36 পূর্ণবর্গ সংখ্যা, কারণ এইভাবে ভাই দেখো 6কে বর্গ করলে কত হয় বলতো, 36। তাহলে সেই ক্ষেত্রে আমরা যদি এইটাকে একটু এক্সটেন্ডেড, দেখো এই এতটুকু রাখলেও হতো ভাই, কিন্তু আমরা যেহেতু একটু এক্সটেন্ড ফরমেশন চাচ্ছি, তো সেক্ষেত্রে এই যে দেখো এইটা থেকে, যে 72 থেকে আগে আমাদের একটা পূর্ণবর্গ সংখ্যা বের করে নিতে হবে। যেহেতু 72 নিজে একটা পূর্ণবর্গ সংখ্যা না, তো দেখবো যে এর মধ্যে কি কোনো পূর্ণবর্গ সংখ্যা লুকায় আছে কিনা, সেটা হচ্ছে আমরা একটু দেখার চেষ্টা করব। তো সেক্ষেত্রে আমার এখানে যেটা করা লাগবে সেটা হচ্ছে, দেখো আমি যদি চাই তাহলে সেক্ষেত্রে এটাকে 36 × 2 লিখতে পারি, লেখা যায় মনে হয় না, দেখো এই যে 36 × 2, এটা কিন্তু লেখা যায়, ঠিক আছে, 36 দুগুণই তো 72, 36 যোগ করি তো হয়েছে 72। তাহলে সেক্ষেত্রে এই দেখো গাছের ছায়া সবার উপর পড়বে, তাহলে রুট যখন 36-এর উপর পড়বে তখন হবে কি বলতো, 6, তখন হবে 6, আর যখন 2 এর উপর পড়বে তখন হবে কি বলতো, √2, এত একক। এই দেখো 36-এর উপর যখন পড়ছে তখন 6, আর যখন 2 এর উপর পড়ছে তখন কি, শুধু √2। ওকে, আশা করি এতটুকু আমরা হচ্ছে ক্লিয়ার। এখন দেখো দুইটা তো সমদূরবর্তী, তাই না, তাহলে এই মানটাও যা, এই মানটাও কি হবে বলতো, তাই, সমদূরবর্তী না, তাহলে সমদূরবর্তী হলে বলছে যে কে এর মানটা কত, তাহলে সমদূরবর্তী হলে আসলে এই ব্যাপারটা হবে। এখন দেখো তাহলে আমি লিখতে পারি OA = OB, মূল বিন্দু থেকে। ওকে, তাহলে সেক্ষেত্রে আমরা দুই পাশে বর্গ করে দিলাম, বর্গ করলে কি হলো, তোমার হচ্ছে দেখো স্কোয়ার রুটে কাটাকাটি চলে যায় আমরা জানি, আর হচ্ছে দেখো 6, তোমার হচ্ছে দেখো এখানে তোমার 72 লেখাটাই আসলে একটু বেটার হতো তোমার জন্য। দেখো এটা 72 রুট লিখলে তাহলে সেক্ষেত্রে দেখো স্কোয়ার রুটে কিন্তু একবারে কাটাকাটি করে তাহলে আমি লিখতে পারতাম 72, কিন্তু এটাকে তোমার একটু ক্যালকুলেটারে বসায় যখন তুমি ব্র্যাকেট দিয়ে, অবশ্যই ব্র্যাকেট দিয়ে লিখবা, ব্র্যাকেটে 6√2 এইভাবে দিয়ে তারপরে স্কোয়ার দেবে কিন্তু, ঠিক আছে। তাহলে দিলে দেখবা যে এখানে তোমার হচ্ছে 72 আসতেছে, এবং হচ্ছে আমাদের 36 যদি এই পাশে যায় তাহলে 72 থেকে 36 গেলে হবে হচ্ছে 36, আর স্কোয়ার যখন সাইড চেঞ্জ করে তখন এই পাশে গেলে কি হয়ে যায় বলো তো, রুট হয়ে যায়, রুট। ওকে, তাহলে এখন √36, এই √36 মানেই হচ্ছে +-6 লিখতে হয়। এখন কথা হচ্ছে কেন ভাইয়া √36 প্লাস, তো মাইনাস কেন উত্তর আসতেছে, কারণ কি ভাই দেখো আমরা তো একটু আগেই শিখলাম যে ভাই স্কোয়ার রুটে কাটাকাটি, তাহলে আমরা যদি এটাকে এইভাবে লিখি যে -6² তো -6² করলে তো +36 হয়, একটু আগেই তো দেখলাম, তাহলে সেক্ষেত্রে এটা তো লেখা যায়, তাহলে লেখা গেলে স্কোয়ার রুটে কাটাকাটি, তাহলে হলো কি -6, দেখো -6ও কিন্তু আসতেছে, দেখো √36 করে -6ও আসতেছে। আবার হচ্ছে দেখো তুমি যদি এটাকে শুধু এই যে তোমার হচ্ছে 6² লেখো নর্মালি যেটা হয়, তো সেটা যদি লেখো তাহলেও সেক্ষেত্রে দেখো স্কোয়ার রুটে কাটাকাটি হবে কি বলতো, +6, এই যে দেখো এটা +6 এটা -6, ঠিক আছে। তাহলে সেক্ষেত্রে দেখো আমরা কিন্তু একবারে দেখো তো নির্ণেয় মান লিখতে পারি হচ্ছে কি বলতো, k = 6, -6, ঠিক আছে। আশা করি আমরা হচ্ছে এটা বুঝতে পেরেছি। এখন আমরা সরাসরি চলে যাবো আমাদের খ নম্বর কোশ্চেনটাতে। বন্ধুরা আমাদের খ নম্বর কোশ্চেনে যেটা বলছে যে 1 নং রেখাটি x অক্ষকে এবং y অক্ষকে
যথাক্রমে এ ও বি বিন্দুতে ছেদ করলে মূল বিন্দু এবং এ বি এর মধ্যবিন্দুগামী রেখার সমীকরণ। ওরে বাবা, অনেক কিছু বলছে। তো যাই হোক, প্রথমে আমাদের যেটা বলছে সেটা হচ্ছে কি বলতো, যে 1 নং রেখাটি এক্স অক্ষ এবং ওয়াই অক্ষকে এ ও বি বিন্দুতে ছেদ করে। তাহলে সেই ক্ষেত্রে 1 নং রেখাটি 1 নং রেখাটি যেটা আছে সেটা হচ্ছে, আমরা একটু দেখি। তাহলে আমাদের 1 নং রেখার সমীকরণ যেটা দেওয়া আছে, আমরা একটু এটা কারণ নিব। ওকে, তাহলে খ নাম্বারটা, তো খ নাম্বার সমাধানে 1 নং সরলরেখাটা কি দেওয়া আছে এটা হচ্ছে একটু দেখে নিই। 5x + y = 35। 5x + y = 35। ওকে, এই যে এটা দেওয়া আছে, ঠিক আছে। এখন এই যে এই রেখাটি হচ্ছে কি বলতো, x অক্ষ এবং y অক্ষকে। তাই কেমন করে সেটা হয় একটু বলেন তো ভাইয়া। এই যে ধরো হচ্ছে এটা নিচে হচ্ছে y অক্ষ আর এটা হচ্ছে x অক্ষ, ঠিক আছে। এই যে x অক্ষ আর y অক্ষকে তোমার হচ্ছে একটা বিন্দুতে ছেদ করে। তখন আমি তো জানি না কোন বিন্দুতে, আমি ধরো এইভাবেই ধরলাম। দেখো এই যে এই সরলরেখাটাই কিন্তু x অক্ষ আর y অক্ষকে এই দেখো ছেদ করছে। ওকে, এটা হচ্ছে x অক্ষ, এটা হচ্ছে y অক্ষ। তাহলে x অক্ষকে তোমার হচ্ছে a বিন্দুতে আর y অক্ষকে b বিন্দুতে, কারণ যথাক্রমে যেহেতু বলছে, তাহলে সেক্ষেত্রে আগে কিন্তু x অক্ষ যাবে, তারপরে কিন্তু y অক্ষ। ওকে, তাহলে সেই ক্ষেত্রে এখন আমার এই বিন্দু এবং বি বিন্দু বের করতে হবে। তো ভাই বিন্দুটা বের করা আসলে একটু সহজ আছে, কেন জানো? কারণ এই যে দেখো এই এ বিন্দুতে তুমি ওয়াই অক্ষের মান জানো কত, 0, জানো তো না? যখন পর্যন্ত একটা বিন্দু এক্স অক্ষের উপরে আছে, ওর ওয়াই অক্ষের মান কত বলো তো, 0। ওকে, আর যতক্ষণ পর্যন্ত একটা বিন্দু এই যে তোমার হচ্ছে ওয়াই অক্ষের উপরে আছে, ওর এক্স এর মান কত হবে বলো তো, 0। এক্স অক্ষের মান 0। এখন এই দুইটা বিন্দুর জন্যই আমার হচ্ছে কি, জাস্ট ওয়াই একটাতে বের করতে হবে এক্স অক্ষের মান, একটাতে বের করতে হবে ওয়াই অক্ষের মান, তাহলে কিন্তু আমার কাজ শেষ। আর ছেদ করতেছে কি, যে দেখো এই যে এই সরলরেখাটা, এই তো এসে ছেদ করতেছে এই যে তোমার এক্স অক্ষকে আর ওয়াই অক্ষকে। তাহলে আমরা একটু লিখি যে 5x + y = 35। এই রেখাটি তোমার হচ্ছে এক্স অক্ষকে এ বিন্দুতে ছেদ করলে, এক্স অক্ষকে এ বিন্দুতে, এ নামক বিন্দুতে ছেদ করলে, ওকে, ছেদ করলে ছেদবিন্দুতে কিসের মান 0 বলো তো, y এর মান 0। ছেদবিন্দুতে y এর মান কত হবে বলো তো, 0 হবে। ওকে, তাহলে সেক্ষেত্রে y এর মান 0 হলে এই ব্যাপারটা কি দাঁড়াচ্ছে, তাহলে এই যে দেখো তোমার হচ্ছে 5 ইন্টু, এই যে দেখো তোমার হচ্ছে, কারণ আর এখানে কেন বসাচ্ছি এটাও আবার একটা আসলে বলে দেওয়া উচিত। সেটা হচ্ছে দেখো এই যে তোমার হচ্ছে সমীকরণে যে এক্স আর ওয়াই যে চলক আকারে থাকে না, এই চলক আকারে থাকার মানেই হচ্ছে এক্স মানে এক্স অক্ষ, ওয়াই মানে ওয়াই অক্ষ, এক্স মানে এক্স অক্ষ, ওয়াই মানে ওয়াই অক্ষ। তাহলে একটা বিন্দুর স্থানাঙ্কে এই যে দেখো আমার কিন্তু দুইটা মানই জানা লাগে, এক্স অক্ষের মান, ওয়াই অক্ষের মান, নাহলে কিন্তু সেই বিন্দুর স্থানাঙ্ক পাওয়া যায় না, ঠিক আছে। তাহলে সেক্ষেত্রে এখানে আমার হচ্ছে এক্স অক্ষের মানটা আমি কীভাবে পাবো, এই যে দেখো তোমার হচ্ছে ওয়াই অক্ষের মানের জায়গায় 0 বসালে দেখো তোমার হচ্ছে 5 ইন্টু এক্স তো থাকবেই, ওয়াইয়ের জায়গায় কত হবে বলতো, 0, 35, তারপরে 5x = 35। তাহলে 5 ওই পাশে চলে গেলে কত হবে, 5 × 7 = 35। তাহলে এটা হবে কত বলতো, 7। তাহলে এই বিন্দুটা হচ্ছে আমার কত হবে বলতো, এই যে দেখো এই বিন্দুটা হবে হচ্ছে x এর মান 7 আর y এর মান কি, 0। ওকে, ঠিক একই রকমভাবে এই রেখাটা আবার হচ্ছে y অক্ষকেও ছেদ করতেছে। তো আমরা জানি যে y অক্ষকে যদি ছেদ করে, তাহলে সেক্ষেত্রে এই যে দেখো y অক্ষকে যদি ছেদ করে, তাহলে ওই যে b বিন্দুতে, y অক্ষকে b বিন্দুতে ছেদ করলে ওই ছেদবিন্দুতে, আবার অন্য কোনো বিন্দুতে না, কিন্তু ছেদবিন্দুতে, ওই ছেদ করে যে বিন্দু, ওই বিন্দুতে তোমার হচ্ছে কার মান 0 হবে বলো তো, এখন x এর মান 0 হবে, x এর মান 0। তাহলে x এর মান 0 বসাই দাও। তাহলে কোথায় বসাবে, ওই যে সমীকরণে বসাবে, যে ছেদ করছে তার সমীকরণে। তাহলে যদি বসাও 5 ইন্টু 0 প্লাস হচ্ছে তোমার y = 35, তার মানে 5-এর সাথে 0 গুণ হলে 0, তাহলে y এর মান কত হচ্ছে বলতো, 35, ঠিক আছে। তাহলে সেক্ষেত্রে আমার বি বিন্দুর স্থানাঙ্ক আসলো হচ্ছে x এর মান 0, y এর মান 35। এটা কিন্তু y এর মান আসছে, আর একটা বিন্দুর স্থানাঙ্কে অবশ্যই কিন্তু x এর মান আগে, y এর মান পরে। তাহলে সেক্ষেত্রে এই বিন্দু কত আসলো তোমার হচ্ছে, এটা হলো 35, আর এটা আসলো হচ্ছে তোমার এই যে এখানে 7। ওকে, এবার বলছে মূল বিন্দুর কথা বলছে। ওকে, তাহলে মূল বিন্দুটা আসলে কি, এই যে দেখো এখানে লক্ষ্য করে, এটা হচ্ছে মূল বিন্দু। এই যে মূল বিন্দু মানে অরিজিন, ও এখানে এক্স অক্ষের মানও 0, ওয়াই অক্ষের মানও 0।
এরপর আমার বলছে যে এই মূল বিন্দু থেকে এ বি এর মধ্যবিন্দুতে, এ বি এর মধ্যবিন্দু দিয়ে, এখন আমি ধরলাম যে এ বি এর মধ্যবিন্দু হচ্ছে সি, ধরে নিলাম যে এ বি এর মধ্যবিন্দুটা আমি বললাম এটা হচ্ছে লাল কালো, এই দেখো এ বি এর মধ্যবিন্দু আমি সি বললাম, ঠিক আছে। তাহলে এই যে সি বিন্দু দিয়ে, মধ্যবিন্দু সি, ঠিক আছে, এই মধ্যবিন্দু সি দিয়ে যেই সরলরেখা যায় তার সমীকরণ জানতে চেয়েছে। এই যে দেখো, এই যে এইটা সমীকরণটা বের করতে বলছে, ঠিক আছে। মূল বিন্দু দিয়েও যায়, আবার হচ্ছে কি বলতো তোমার, এই যে দেখো এই যে এ বি এর মধ্যবিন্দু দিয়ে যায় এমন একটা সরলরেখার সমীকরণ বের করতে বলছে। তাহলে দেখো আমি যে মূল বিন্দু জানি হচ্ছে 0,0, আর হচ্ছে তোমার সি বিন্দুর মধ্যবিন্দু বের করতে হবে, এটাই তো বলছে। হ্যাঁ, মধ্যবিন্দুকে আমি রেখার সমীকরণ নির্ণয় করো। তাহলে সেক্ষেত্রে আমার কিন্তু সরলরেখার সমীকরণ বের করতে হলে আরও একটা বিন্দু কিন্তু জানা লাগবে। তাহলে সে সি বিন্দু কী হবে, এ বি এর মধ্যবিন্দু। এখন মধ্যবিন্দু কীভাবে বের করে, এই যে দেখো মধ্যবিন্দু বের করা দেখাই। এই যে এ বি এর মধ্যবিন্দু, ঠিক আছে, এ বি এর এ কমা বি, হ্যাঁ, এর মধ্যবিন্দু, এখানে কিন্তু অবশ্যই কমা দিও, এ বি দিও না, শুধু এ বি মানে হচ্ছে এ বি সরলরেখা বোঝায়। আমাদের সরলরেখা না, বিন্দুর মধ্যবিন্দু জানতে চাচ্ছি, যে দুইটা বিন্দুর মধ্যবিন্দু, হ্যাঁ মধ্যবিন্দু। তাহলে এ বি এর মধ্যবিন্দু হবে হচ্ছে তোমার x1, হয় হচ্ছে x1 প্লাস x2 ডিভাইডেড বাই 2, y1 প্লাস y2 ডিভাইডেড বাই 2, ঠিক আছে। তাহলে x1 মানে হচ্ছে কি দুইটা, ওই যে তোমার হচ্ছে x এর মান, ওকে। তাহলে x এর মান এখানে 7, এখানে 0, তাহলে 7 প্লাস 0 ডিভাইডেড বাই 2, তারপরে হচ্ছে 0 প্লাস 35 ডিভাইডেড বাই 2, ওকে। তাহলে একটা আসলো হচ্ছে 7/2, আর একটা আসলো হচ্ছে তোমার 35/2। এই হলো আমার মধ্যবিন্দু। তাহলে সেক্ষেত্রে আমরা কিন্তু তোমার দুইটা বিন্দু কিন্তু এখন জেনে গেছি। তাহলে এই যে দেখো তোমার হচ্ছে সি বিন্দুটা হচ্ছে কত, আচ্ছা মধ্যবিন্দু সি হলে, এ বি এর মধ্যবিন্দু সি হলে আর কি, ধরো সি হলে বললাম, ধরে নিলাম আর কি সি হলে, তাহলে সি বিন্দুর স্থানাঙ্ক কত আসছে বলো তো, এই যে তোমার 7/2, 35/2, ঠিক আছে। তাহলে এখন আমরা সরলরেখার সমীকরণটা বের করব। এই যে দেখো তোমার হচ্ছে এই যে ও সি সমীকরণ, ঠিক আছে, বুঝো কিন্তু যে ও সি, ঠিক আছে, ও সি সমীকরণটা বের করলেই হয়ে যাবে। তাহলে ও তো মূল বিন্দু জানি, আর সি এর জন্য আর এগুলো আর আমার দরকার নাই। এখন ও হচ্ছে আমার মূল বিন্দু 0,0, ঠিক আছে। তাহলে সেক্ষেত্রে তোমার হচ্ছে দুইটা বিন্দু যদি আমরা জানি, তাহলে আমরা হচ্ছে একটা উপায়ে তোমার হচ্ছে করতে পারি। আর আরেকটা উপায় হচ্ছে কি বলতো, যে ভাইয়া আমি যদি চাই আসলে একটা সূত্র দিয়ে আসলে সব করে ফেলতে পারি। একটা সূত্র, সেই একটা সূত্র কি, y মাইনাস y1 ইজ ইকুয়ালস টু m ইন্টু x মাইনাস x1। এখানে m হচ্ছে ঢাল, আর x মানে x অক্ষ, y মানে y অক্ষ, x1 y1 হচ্ছে যে কোনো একটা বিন্দু, ঠিক আছে। তাহলে এটার জন্য এখন তুমি বলছো ভাইয়া যে আমি তো নর্মালি শিখেছি, বা আমরা সবাই এটা জানি যে দুইটা বিন্দু জানা থাকলে আসলে সূত্র আবার আলাদা আছে। তো আপনার হচ্ছে x মাইনাস x1 ডিভাইডেড বাই x1 মাইনাস x2, y মাইনাস y1 ডিভাইডেড বাই y1 মাইনাস y2। হ্যাঁ, আমিও জানি ভাইয়া, সেটা দিয়েও করা যায়। কিন্তু আমরা যদি চাই যে না, আমরা দুইটা সূত্র না, আমরা একটা সূত্রই মনে রাখবো, তাহলে সেক্ষেত্রে এই সূত্র দিয়ে আসলে সবগুলো করে ফেলতে পারি। এটার জন্য আলাদাভাবে আমার কী করা লাগবে জানো, একটু ঢালটা একটু বের করে নেওয়া লাগবে। ঢালটা বের করা আবার খুবই সহজ। এই যে দেখো y2 মাইনাস y1, এটা হচ্ছে ধরো y2, এটা হচ্ছে y1, তার মানে কি 0 মাইনাস হচ্ছে কত বলো তো, 35/2, ওকে। তার মানে ক্যালকুলেশনটা একটু সহজ হয়ে যাবে, দেখো ক্যালকুলেশনটা তুলনামূলক ওইটা থেকে এটা সহজ হয়ে যাবে। তারপরে হচ্ছে কি বলতো, x2 মাইনাস x1, তার মানে কি 0 মাইনাস 7/2, ঠিক আছে। তাহলে সেই ক্ষেত্রে এটা কি চলে গেল, ওটা বসে গেছে। তাহলে দেখো এখান থেকে কিন্তু দুইটাই মাইনাস থাকে, কারণ আমরা জানি যোগ বিয়োগে সবসময় বড় সংখ্যার আগে চিহ্ন বসে। যেহেতু 0 থেকে এগুলো বড়, তাহলে এইগুলারই চিহ্ন বসবে। আর যেহেতু দুইটাই মাইনাস, তাহলে মাইনাসে আমি চাইলে কিন্তু বাদ দিয়ে দিতে পারি, মাইনাসে প্লাস হয়ে যাবে। তাহলে 35/2 ভাগ হচ্ছে কি বলতো 7/2। আর ভগ্নাংশের ভাগ কীভাবে করে বলতো, গুণ দিয়ে উল্টায় দেয় কিন্তু, হ্যাঁ, গুণ দিয়ে ব্যস্তকরণ করে দেয়। ব্যস্তকরণ মানে লব হর হয়ে যাবে, হর লব। তো এই কাজটা আমি একটু একবারই করলাম, বুঝো কিন্তু, হ্যাঁ, ঢালটা বের করতেছি, কাজটা একটু একবারই করে ফেললাম। এই যে দেখো, তার মানে কি 2 উপরে যাবে, দেখো 2 যাবে উপরে আর 7 যাবে নিচে, তাহলে 2 কাটাকাটি, তাহলে থাকবে কি 35/7। তো দেখো বন্ধুরা, এখানে যদি আমরা একটু কাটাকাটি করি, তাহলে এটাকে দেখা যাবে এই যে 535, লেখা যাবে কত বলো তো 5, ওকে। তাহলে দেখো এই যে ঢালটা কিন্তু আমি পেয়ে গেছি, দেখো ঢাল m পেয়ে গেছি 5। এবার কি y মাইনাস y1, মানে যে কোনো একটা বিন্দু বসাবো। দেখেই তো মনে হচ্ছে ভাই এই বিন্দু বসাবো,
কে বসাবে? পাগলই হবে যে এই বিন্দু বসাবে। অবশ্যই জিরো বিন্দু বসাবো, সহজ তো। এটা বসায় দেন ভাই, যে কোনো একটা বিন্দু বসালেই তো হচ্ছে, তাহলে এই বিন্দু বসান। আমিও বসাইলাম তাহলে এই বিন্দু, তোমাদের কথা শুনে দেখা যাক কি হয়। x মাইনাস জিরো, এরপরে দেখো এই দেখো ক্যালকুলেশনে কিন্তু অনেক সহজ হয়ে গেছে আমার জন্য। দেখো y মাইনাস জিরো মানে শুধু y, আর হচ্ছে 5 এর সাথে x গুণ করলে দেখো 5x। তো আমরা জানি যে সবসময় ওয়াইটাকে আমরা এই এক্সটাকে আমরা পজিটিভ রাখার চেষ্টা করব। তো y পাশে গেলে 5x মাইনাস y। এখন দেখো জিরো মাইনাস জিরো ইজ ইকুয়ালস টু, এটা মানেই হচ্ছে কি বলতো 5x মাইনাস y ইজ ইকুয়ালস টু 0। এটাই হবে আমার কাঙ্ক্ষিত উত্তর। ঠিক আছে, এটাই হচ্ছে তোমার ওই যে তোমার যেই সরলরেখার সমীকরণ, যেটা হচ্ছে ওই এ বি এর মধ্যবিন্দু এবং হচ্ছে কি বলতো মূল বিন্দু দিয়ে যায়। আশা করি বন্ধুরা তোমরা এটা বুঝতে পেরেছো। এখন আমরা চলে যাব আমাদের গ নম্বর কোশ্চেনটাতে। গ নম্বর কোশ্চেনে আমাদের যেটা বলা হয়েছে সেটা হচ্ছে এই যে দেখতে পাচ্ছেন যে 1 ও 2 নং রেখা এক্স অক্ষের সাথে যে ত্রিভুজ গঠন করে তার ক্ষেত্রফল। তার মানে এই 1 নং রেখাটি আর হচ্ছে আমার এই 2 নং রেখাটি এক্স অক্ষের সাথে তোমার যেই ত্রিভুজটা গঠন করতেছে তার ক্ষেত্রফল। ওকে, তাহলে সেই ক্ষেত্রে আসলে সিনারিওটা কেমন হতে পারে দেখো। আমি অলরেডি তোমার হচ্ছে যে আমাদের যেটা মোটামুটি আঁকাই ছিল, এই যে দেখো তোমার হচ্ছে এক্স অক্ষ আর হচ্ছে ওয়াই অক্ষটা, এই যে আমাদের এক্স অক্ষ ধরো ওয়াই অক্ষ দেওয়া আছে। এখন দেখো তোমার হচ্ছে ধরলাম যে 1 নং সরলরেখাটা এইভাবে গেছে, ধরে নিলাম যে এই অক্ষ এইভাবে গেছে। ঠিক আছে, আবার ধরে নিচ্ছে আমার 2 নং সরলরেখাটি এই দিকে গেছে, এইদিকে। একটা তো একই দিকে থাকবে না, ধরো একটা একদিকে আর একটা এইভাবে গেছে। আমরা জানি না, বাট মোটামুটি এমন হতে পারে। আমরা চিত্রগুলো আঁকবো শুধুমাত্র নিজেদের জন্য, যেন আমরা ক্লিয়ার থাকি যে তোমার হচ্ছে এমন কিছু একটা হতে পারে, এরকমই কিছু একটা ঘটছে। ঠিক আছে, তাহলে সেই ক্ষেত্রে আমি এখানে লক্ষ্য করে দেখলাম যে এক্স অক্ষের সাথে যে ত্রিভুজটা গঠন করছে সেটা আসলে এই যে দেখো, এই যে এই পোর্শনটুকু, এই যে এটা, হ্যাঁ, যে ডট ডট দিয়ে এই অংশটুকু, এটা যদি আমাদের ক্ষেত্রফল বের করতে হয় তাহলে সেক্ষেত্রে প্রথমে আমার জানা লাগবে যে বিষয়গুলো, সেটা হচ্ছে যে প্রথমে 1 নং সমীকরণটা দেখো, এই যে এক্স অক্ষকে ছেদ করছে বলে বুঝো, কিন্তু এক্স অক্ষকে ছেদ করছে, এটা 2 দিয়ে ধরো, আর এটা দিয়ে 1 ধরো। এই 1 নং রেখাটা এক্স অক্ষকে ছেদ করছে বলে, কেন 1 নং এখানে দিলাম, কারণ 1 নং এর এক্স অক্ষের ছেদবিন্দু কিন্তু অলরেডি আমরা বের করে ফেলছি সেই জন্য। ঠিক আছে, তাহলে সেক্ষেত্রে সেটা আমরা জানি যে ছিল হচ্ছে কত বলতো 7,0, যে 7,0 ছিল। ঠিক আছে, আমরা কিন্তু অলরেডি পেয়ে গেছিলাম যে তোমার হচ্ছে এটা ছিল আমাদের বি বিন্দু। ওকে, তো এটাকে আমরা বি রাখলাম, তারপরে হচ্ছে এখানে নতুন নামকরণ করলাম যে তোমার হচ্ছে 2 নং রেখাটা এখানে হচ্ছে সি বিন্দুতে এক্স অক্ষকে ছেদ করতেছে। তারপরে আমাদের হচ্ছে এরা একে অপরকে দেখো বুঝো, কিন্তু এটা ওয়াই অক্ষকে ছেদ করছে কিনা আমি জানি না, আমি জাস্ট এখানে আঁকার জন্য আমরা হচ্ছে এঁকে ফেলছি। বাট আমরা দেখতে পাচ্ছি, এতটুকু আমি শিওর যে তোমার হচ্ছে এই রেখাটা আর এই রেখাটা একে অপরকে ঠিকই ছেদ করছে বলেই হচ্ছে তোমার এই যে এখানে ছেদবিন্দুটা উৎপন্ন হয়েছে। ঠিক আছে, তো এই যে দেখো আমাদের হচ্ছে এখন যদি তোমার এই ছেদবিন্দুগুলো যদি আমরা একবার বের করতে পারি ছেদবিন্দু, তাহলেই কিন্তু তোমার কাজ হয়ে যাবে। ঠিক আছে, 3টা বিন্দু জানলে আমরা কিন্তু ক্ষেত্রফল বের করতে পারবো, যে এক্স অক্ষের সাথে যেই ত্রিভুজটা উৎপন্ন করছে তার ক্ষেত্রফল। ওকে, তাহলে সেক্ষেত্রে প্রথমে আমরা হচ্ছে সি বিন্দুটা বের করবো। তো সি বিন্দু কীভাবে বের করি, ধরো হচ্ছে আমাদের যে সমীকরণটা দেওয়া আছে সেটা হচ্ছে কি এক্স মাইনাস ওয়াই প্লাস 5, এক্স মাইনাস ওয়াই প্লাস 5। ওকে, তাহলে হচ্ছে এক্স মাইনাস ওয়াই 2 নং হচ্ছে এক্স মাইনাস ওয়াই প্লাস 5 ইজ ইকুয়ালস টু 0। ঠিক আছে, এটা তো আমরা হচ্ছে খ হতে পাই লিখে দিতে পারি, যে এটা হলো তোমার খ হতে পাই। ওকে, আচ্ছা, আর তোমার হচ্ছে এইটার জন্য কি হবে, এই রেখাটি আমরা হচ্ছে একই রকমভাবে এই রেখাটি তোমার এক্স অক্ষকে সি বিন্দু তোমার হচ্ছে যেখানকার সি বিন্দুতে যদি ছেদ করে, দেখো এই রেখাটি এক্স অক্ষকে সি বিন্দুতে ছেদ করলে, হ্যাঁ দেখো ছেদ করলে, এটা দূরে চলে গেছে, ছেদ করলে, আচ্ছা ছেদ করলে ছেদবিন্দুতে কি হয় বলো তো, যে এক্স অক্ষকে ছেদ করলে ছেদবিন্দুতে ওয়াই এর মান 0, ছেদবিন্দুতে ওয়াই এর মান 0। ঠিক আছে, ছেদবিন্দুতে কিসের মান 0 হবে, ওয়াই এর মানটা 0 হবে। তো ওয়াই এর মান যদি 0 হয় তাহলে সমীকরণে ওয়াই এর মান 0 বসাও, তাহলে x ইজ ইকুয়ালস টু কত হয় বলো তো, এটা 0 প্লাস 5 ইজ ইকুয়ালস টু 0, তাহলে x ইজ ইকুয়ালস টু দেখো প্লাস 5 এসে গেলে -5, তাহলে x এর মান হচ্ছে -5, এই যে দেখো -5, আর y এর মান কত বলো তো 0। ঠিক আছে, তাহলে এই যে দেখো এরকম হচ্ছে। এখন আমাদের ছেদবিন্দু বের করতে হবে, এই যে তোমার এই 1 নং ও 2 নং সরলরেখার
এখন ভাই ছেদবিন্দু বের করার কিন্তু উপায় আছে কিন্তু, হ্যাঁ, এটা কিন্তু তোমরা দরকার হয় একটা স্ক্রিনশট দিয়ে নাও। আমরা কিন্তু এখন সরাসরি চলে যাবো আমাদের এই যে এ বিন্দু বের করতে। এই বিন্দুটা কীভাবে পাবো? দুইটা সরলরেখার ছেদবিন্দু বের করেন ভাই, তাহলেই কিন্তু কাজ শেষ। দুইটা সরলরেখার ছেদবিন্দু, ওকে, এটা ধরো হচ্ছে বাদ। তাহলে দুইটা সরলরেখার ছেদবিন্দু কীভাবে পাবো? এই যে দেখো, এটাকে এইভাবে রাখলাম। দেখো এই যে 1 নং সরলরেখাটা আর 2 নং সরলরেখাটার ছেদবিন্দু বের করতে হবে। তো ছেদবিন্দু বের করতে হলে আগে আমাদের যেটা কাজটা করা লাগবে সেটা হচ্ছে এখানে আমরা লিখে রাখলাম যে তোমার দুইটা সরলরেখার সমীকরণকে সমাধান করলে, ঠিক আছে, সমীকরণ ঠিক আছে, সমীকরণ দ্বয় সমাধানের মাধ্যমে, ঠিক আছে, সমাধান করে ছেদবিন্দু পাওয়া যায়, ঠিক আছে, ছেদবিন্দু পাওয়া যায়, ঠিক আছে। তার মানে যদি তুমি সমীকরণগুলো সমাধান করে দিতে পারো তাহলেই তোমার হচ্ছে কি হয়ে যাবে বলো তো, ছেদবিন্দুটা তুমি পেয়ে যাবে, ঠিক আছে। ওইখানে সমাধানের পরে তোমার হচ্ছে আমরা জানি যে তোমার যেহেতু এখানে চলক দুই প্রকারের, যে এক্স আর ওয়াই, তাহলে সেই ক্ষেত্রে দুইটা চলকের জন্য তুমি হচ্ছে কি বলো তো, এক্স এর মানও পাবা আলাদাভাবে, ওয়াই এর মানও পাবা। তার মানে ওই বিন্দুর এক্স অক্ষের মান হবে ওইটা, আর ওয়াই অক্ষের মান হবে যে এটা আসবে, ঠিক আছে। তাহলে সেই ক্ষেত্রে আমরা হচ্ছে একটু দেখি, সমাধান করে দেখি তাহলে কি আসে। তাহলে 1 নংটা কি ছিল আমাদের? 1 নং ছিল তোমার হচ্ছে যেখানে 5x plus y is equals to 35, 5x plus y is equals to 35, ঠিক আছে। আর 2 নং রেখাটা ওইখানে ছিল তোমার হচ্ছে x minus y is equals to কি বলতো, তোমার হচ্ছে is equals to 2 নাকি হচ্ছে না, +5 এই পাশে ছিল, +5, ঠিক আছে, +5 is equals to 0 ছিল। তাহলে এটাকে আমরা ওই পাশে নিয়ে চলে গেলে x minus y is equals to -5 is equals to কত হবে বলতো? এই যে তোমার হচ্ছে x minus y is equals to -5, আর is equals to না, এটাকে আমরা জাস্ট 1 নাম্বার, সরি এটাকে 2 নাম্বার আর এটাকে হচ্ছে 1 নাম্বার ধরে নিচ্ছি। এখানে 1 আর 2 আমি সমাধান করব, ঠিক আছে। এখন সমাধানটা কীভাবে করে? সমাধানটা করে হয় এইভাবে যে আমাদের 3টা উপায় জানা আছে। 3টা উপায়ের মধ্যে প্রথম উপায়টা হচ্ছে প্রতিস্থাপন, তারপর অপনয়ন, আর হচ্ছে আর গুণন। আর গুণন বা বজ্রগুণনও বলে। তো বজ্রগুণন আর গুণন এটা আমরা খুব বেশি ব্যবহার করি না, আমরা নর্মালি প্রতিস্থাপন আর অপনয়ন দিয়েও করি। আর একটা স্পেশাল নিয়ম যেটা হচ্ছে ক্যালকুলেটর দিয়ে, এটা ভাইয়া শেখাবো, ঠিক আছে। তাহলে সেক্ষেত্রে প্রথমে আমরা দেখি যে তোমার প্রতিস্থাপন আর অপনয়নের মধ্যে কোনটা। অপনয়ন মানে হচ্ছে অপসারণ, মানে যে কোনো একটা বাদ দিয়ে দিতে হবে, যে কোনো একটা চলককে বাদ দিয়ে দিতে হবে। আর প্রতিস্থাপন মানে হচ্ছে কি, যে কোনো একটার মান আরেকটায় তোমার হচ্ছে পুনরায় স্থাপন, আর কি সেটাকে বলে প্রতিস্থাপন। তো যেটা করলে সহজ হয় সেটাই আমরা করব। তো এখানে আমরা ধরে নিলাম এটাকে আমরা মনে হচ্ছে তোমার অপনয়ন করলেই বেটার। অপনয়ন মানে দুইটা যদি যোগ করে দিই তাহলে দেখো ওয়াই বাদ চলে যাচ্ছে। তাহলে আমরা এখানে লিখে দিব যে 2 + 1 করে, তাহলে 1 করলে কী হবে, বাম পাশের সাথে বাম পাশ 5xy is equals to 35 আছে, আর এখানে হচ্ছে x minus y is equals to 5, এ পাশে গেলে -5। এটা যে আমরা যোগ করতেছি, তাহলে যোগ করলে চিহ্নের কোনো পরিবর্তন হয় না। এই দেখো যোগ করতেছি, তাহলে সেক্ষেত্রে এটা কিন্তু কাটা, আর হচ্ছে এটা হবে কি 6x, আর এখানে হবে হচ্ছে 30। তাহলে 6 ওখানে ভাগ হলে x এর মান কত বলো তো, 5, 5 6 30, যে x এর মান 5। এখন এই x এর মানটা তুমি হচ্ছে যে কোনো একটা সমীকরণে বসা দাও, তাহলে সেক্ষেত্রে তুমি y এর মানটা পেয়ে যাচ্ছ। তাহলে সেক্ষেত্রে আমি যে কাজটা করব, যে ধরে নিলাম যে x এর মান এই যে তোমার হচ্ছে ধরে নিচ্ছি যে 2 এ বসিয়ে, তাহলে 2 এ বসালে যেই মানটা আমরা পাই, আচ্ছা এটা কিন্তু সমাধানের পার্ট না, এটা তো আমরা মুছে দিতে পারি, সমীকরণ সমাধানের মাধ্যমে ছেদবিন্দু পাচ্ছি আর কি, এটাই হচ্ছে আমাদের কথা। তো বসালে তোমার হচ্ছে কি হবে বলো তো, এই যে 5 - y is equals to -5। তাহলে সেক্ষেত্রে -5 যদি এই পাশে নিয়ে চলে আসো তাহলে কি হবে, +5 আর মাইনাস ওই পাশে গেলে +y হয়ে যাবে। তাহলে এটা y is equals to কত আসলো, 10, ঠিক আছে। y এর মান কত আসতেছে, 10। তাহলে সেক্ষেত্রে তোমার ওই যে a বিন্দু, তাহলে ছেদবিন্দু a হলে, ঠিক আছে, তাহলে আমরা লিখতে পারি যে তোমার 1 ও 2 নং এর ছেদবিন্দু, ঠিক আছে, ছেদবিন্দুটা a হলে, ওকে, a হলে একটা কিন্তু বুঝো, একটা হচ্ছে তোমার x অক্ষ y অক্ষের ছেদবিন্দু, ওইটা বের করবে আরেকভাবে, যে তোমার হচ্ছে x অক্ষে আমি জানি y এর মান 0, y অক্ষে x এর মান 0, কিন্তু দুইটা সরলরেখা যখন একে অপরকে ছেদ করবে তখন কিন্তু অবশ্যই আমাদের সমীকরণটা সমাধানই করা লাগবে, তাছাড়া অন্য কোনো উপায় কিন্তু জানা নাই। তাই বিন্দু হলে কি হবে, এটা বিন্দু হলে তাহলে সেই ক্ষেত্রে এটা হচ্ছে তোমার এই বিন্দুর স্থানাঙ্ক হবে, x এর মান দেখো 5, y এর মান দেখো 10,
ওই যে বলেছিলাম যে এটাই হচ্ছে তোমার এক্স মানে এক্স অক্ষের মান, ওয়াই মানে ওয়াই অক্ষের মান, তাহলে এক্স অক্ষের মান এবং ওয়াই অক্ষের মান দিয়ে তো একটা বিন্দুর স্থানাঙ্ক হয়, তো সেটাই কিন্তু লেখা হয়েছে 5,10। তো সেক্ষেত্রে এখন আমরা জাস্ট ওই দেখো সূত্র বসিয়ে আমরা জাস্ট করে ফেলবো। এটা হচ্ছে 5,10। আচ্ছা, তাহলে সেক্ষেত্রে ক্ষেত্রফলটা আমরা যেভাবে বের করবো সেটা হচ্ছে এবিসি এর ক্ষেত্রফলটা এখন যদি আমরা দেখি তাহলে সেই ক্ষেত্রে দেখো এখানে লিখে দিব এ বি সি, ঠিক আছে, ত্রিভুজের ক্ষেত্রফল। ক্ষেত্রফল বের করার কি, এটা তো মোটামুটি আমাদের কাছে এখন পানি ভাত হয়ে গেছে। আমরা কীভাবে করি, প্রথমে হাফ দিব, তারপরে ত্রিভুজের ক্ষেত্রে দেখো তোমার হচ্ছে ঘড়ি কাঁটা বিপরীত দিকে যদি ঘুরি তাহলে সেক্ষেত্রে প্রথমে এ, তারপর সি, তারপরে হচ্ছে বি আসে, বা হ্যাঁ এ সি বি দিয়ে যাব। তাহলে সেক্ষেত্রে এ হচ্ছে কত বলছে 5,10, উপরে সব এক্সের মান আমরা জানি আর নিচে সব ওয়াইয়ের মান। আর এটা কিন্তু নির্ণায়ক সাইন, অবশ্যই এটাকে আমরা মডুলাসও বলি, আমরা অনেক সময় বলে ফেলি এটা মডুলাস, বাট এটা আসলে তোমার একটা নির্ণায়ক। ওকে, এটা কিন্তু নির্ণায়ক সাইনটাও নির্ণায়ক কাজও করতে হয়, কিন্তু নির্ণায়কের, মডুলাস না। দেখতে তোমার হচ্ছে মডুলাসের মতন, সেই জন্য মাঝে মাঝে মডুলাস বলে ফেলা হয়, বাট এটা আসলে নির্ণায়ক, ঠিক আছে। তাহলে 5 আর নিচে 10, তারপরে হচ্ছে তোমার সি হচ্ছে কত -5 0, আর বি হচ্ছে 7 0। এরপরে যেই বিন্দুটা দেখো তোমার হচ্ছে এই বিন্দু থেকে আমি যাত্রা শুরু করছি, ধরো 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 এই বিন্দু থেকে যাত্রা আমার, ঠিক আছে। এই এ থেকে আমি তোমার হচ্ছে এখানে সিতে গেলাম, সি থেকে তারপর হচ্ছে বিতে গেলাম, গিয়ে থেমে গেছি। তাহলে কি হলো, আমার ত্রিভুজটা কি পুরোপুরি হলো? হয় নাই কিন্তু। তখন আমি এবার এতে ফিরে আসতেছি, তাহলে সেক্ষেত্রে আমার আবার এতে যদি আমি ফিরে যাই তাহলে সেক্ষেত্রে এখন আমার বিন্দু হবে হচ্ছে কত বলো তো, এই যে তোমার হচ্ছে 5 আর হচ্ছে 10, মানে যে বিন্দুতে শুরু করবো এই বিন্দুটা সেজন্য আবার রিপিট করতে হবে। ওকে, এরপরে আমাদের ছোট্ট একটা গল্প, যেটা আমাদের সফলতার গল্প। সফলতার গল্প কীভাবে বলি, যে তোমার প্রথমে একটু ব্যর্থতা দিয়ে শুরু হয়। ব্যর্থতা মানে কি, যে ডাউনফল, এইভাবে যে দেখো ডাউনফল ডাউনফল, ঠিক আছে, এই যে ডাউনফল। তো ডাউনফল তোমার নিচে নিচে প্রথমে গুণ করব, তাহলে সেক্ষেত্রে 0 সাথে গুণ করলে 0, তারপরে -5 আর 0, এটাও 0, তারপরে হচ্ছে এখানে 17 হবে হচ্ছে তোমার +70, ঠিক আছে। +0 কেন দিলাম, 0 -0 +0 ব্যাপারটা একই। এরপরটা মাইনাস দিব, মাইনাস দিয়ে এরপরে একটু ভাববো, এটা পজ নিব, পজ নিয়ে একটু ভাববো যে আসলে আমাদের কী ভুল হচ্ছে, আমাদের যে চেষ্টায় যে ভুল হচ্ছে সেটা আমরা হচ্ছে একটু ঠিক করে এখন আমরা কামব্যাক দিব। কামব্যাকটা কি, এই দেখো সাই করে নিচ থেকে সাই করে উপরে উঠে যাবো, এই দেখো হ্যাঁ একদম উপরে, ঠিক আছে। এখন এই যে এইভাবে উঠে যাবো, তাহলে সেক্ষেত্রে এখানে হবে কত -50, এখানে হবে হচ্ছে আবার 0, এখানেও আবার 0। ওকে, তাহলে সেক্ষেত্রে এই যে দেখো এই যে এটা, তারপর এটা কত হলো বলো তো, এই যে দেখো 70 হলো, এটা হচ্ছে মাইনাসে মাইনাসে প্লাস, তাহলে হবে কত বলো তো 50। আচ্ছা, এই গল্পটা শুধুমাত্র এই জন্য বলা যেন তোমরা সিকোয়েন্সটা মনে রাখতে পারো। সিকোয়েন্স মানে হচ্ছে এই যে যেমন প্রথমে কিন্তু যে নিচে নিচে ভেবে গুণ হচ্ছে, তারপর মাইনাস দিয়ে কিন্তু নিচ থেকে ভেবে উপরে উপরে গুণ হচ্ছে, এটা যেন মনে রাখতে পারো, শুধুমাত্র সেই জন্যই এই গল্পটা বলা। বাট তোমরা এখানে কিন্তু অবশ্যই যে তীর চিহ্নগুলো দিবে না, ঠিক আছে। তারপরে যে 7 5 12, তাহলে কত হয় বলো তো 120, তাহলে হাফ ইন্টু 120, তাহলে হাফ দিয়ে গুণ মানেই হচ্ছে কি বলতো 2 দিয়ে ভাগ, 2 দিয়ে ভাগ করলে কত হয়, এটা 60 হয়ে যায়, ঠিক আছে। তাহলে সেক্ষেত্রে উত্তর কত হবে বলতো 60। আর এখানে অবশ্যই কিন্তু বর্গ একক লিখবো, পুরাপুরি না লিখলেও উত্তরে কিন্তু অবশ্যই বর্গ একক লিখবো, ঠিক আছে। যদিও লেখা উচিত আমাদের হচ্ছে এখান থেকেই আমাদের বর্গ একক লেখা উচিত, বাট উত্তরে কিন্তু ভুলেও তোমার হচ্ছে বর্গ একক মিস করা যাবে না। যদি আমরা বর্গ এককটা মিস করে যাই তাহলে কিন্তু আমাদের বেশ কিছু মার্ক কর্তন হওয়ার প্রবল সম্ভাবনা থাকে। তো আশা করি বন্ধুরা তোমরা সম্পূর্ণ বিষয়টা খুব সুন্দরভাবে ভালোভাবে বুঝতে পেরেছো, যে এখানে কিভাবে আমরা হচ্ছে ক্ষেত্রফলটা বের করে ফেললাম। এই যে তোমার হচ্ছে দুইটা সরলরেখার সমীকরণ দিয়ে, দেখতে পাচ্ছ এই যে দুইটা সরলরেখার সমীকরণ, এই সরলরেখাগুলো একে অপরকে তো ছেদ করলোই, আবার হচ্ছে এক্স অক্ষের সাথে যে ত্রিভুজ গঠন করলো তার ক্ষেত্রফল কিন্তু আমি পেয়ে গেছি। তো ভালো থাকবে সবাই, সুস্থ থাকবে, সবাইকে পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ জানিয়ে আজকে এখানে শেষ করছি। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।